আমি প্রেগনেন্ট জেনেও আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? আমার সামনে থাকা মানুষটি বেশ শান্ত গলায় বলল, জি। কিন্তু কেন? আপনি জানেন না, যেসব মেয়েরা বিয়ের আগে প্রেগনেন্ট হয় সেই সব মেয়েদেরকে সমাজ কটু চোখে দেখে। দেখুন, আমাকে বিয়ে করে আপনি সুখী হতে পারবেন না। আমি অন্য একজনকে ভালোবাসি, আর আমার পেটে তারই সন্তান। সমস্যা নেই, আমি আপনার আর আপনার সন্তান উভয়ের দায়িত্ব নিতে রাজি আছি। আর বিয়ের আগে এমন সবারই প্রেম ভালোবাসা থাকে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কথাটা বলে উনি আমার রুম থেকে বেরিয়ে যায়। আমি মাথায় হাত দিয়ে বসে পড়ি, মনে মনে বলি, এবার বোধহয় বিয়েটা হয়ে যাবে। না না, কিছু একটা করতে হবে। আমি টেবিল থেকে আমার মোবাইলটা নিয়ে সাবাকে কল দিই। হ্যালো, কী রে, এই বিয়েটাও নির্ঘাত শেষ? না রে, এইবার বোধহয় হয়ে যাবে। আমার কথায় সাবা লাফিয়ে উঠে বলে, সত্যি? যাক, এবার তাহলে তোর বিয়েটা খেতে পারবো। আমি রেগে গিয়ে বললাম, এই কুত্তি, তোকে কি আমি বিয়ে খাওয়ানোর জন্য কল দিয়েছি? শোন, আমি বিয়ে করব না। আর এখন কিভাবে বিয়েটা ভেস্তে দিব সেই প্ল্যান দে। আমি কি প্ল্যান দিব? আর তুই তো বললি যে ছেলে দেখতে আসবে, তাকে তুই মিথ্যে কথা বলবি। বলবি যে তোর অন্য একজনের সাথে সম্পর্ক আছে, আবার তার বাচ্চাও তোর পেটে। তা এসব বলেছিস তুই? হুম, বলেছি তো, কিন্তু কোনো লাভ হয়নি। ওই ছেলে তবু আমাকে বিয়ে করতে রাজি। কি বলিস? দোস্ত শোন, তুই আর তেরামি করিস না। এবার প্লিজ রাজি হয়ে যা। আজকাল এমন ছেলে কোথাও পাওয়া যাবে বল, যে কিনা প্রেগনেন্সি নিয়েও সেই মেয়েকে বিয়ে করতে চাইবে? যদিও সবটা সাজানো, তবু আমার মনে হয় ছেলেটা ভালো। সাবার কথা শুনে মেজাজটা বিগড়ে গেল। আমি খেপে গিয়ে বলি, তোর যদি এতই ভালো লাগে তাহলে তুই বিয়ে করে নে। যত সব ফালতু। রাগে ফোনটা কেটে দেয়। তখনই আম্মু আমার রুমে আসে। প্রত্যাশা মা, চল, ড্রয়িং রুমে সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি একরাশ বিরক্তি নিয়ে বললাম, আবার কোনো নতুন নাটক করছে ডাকছে বলো তো? আম্মু আমার মাথায় কাপড় টেনে দিয়ে বলে, কিসের নাটক? তোর বিয়ে পাকাপাকি হয়ে গিয়েছে। ওনারা চাচ্ছেন আজকে তোকে আংটি পরিয়ে দিতে। আমি চিল্লানি দিয়ে বললাম, কি? আরে আস্তে, এত চিল্লাচিল্লি করছিস কেন? ওনারা শুনবে তো। শুনলে শুনুক, আর কি দেখতে এসে আংটি পরিয়ে ফেলবে? মগের মূল্যক নাকি? আমার একটা প্রিপারেশনের প্রয়োজন আছে। এটা বললেই কি সব কিছু হয়ে যায় নাকি? আম্মু এবার ভ্রুকুচকে বলে, প্রিপারেশন? আবার কিসের? এখানে তো আর বিয়ে হচ্ছে না, সামান্য আংটি বদল। এটার জন্য এত প্রিপারেশনের প্রয়োজন নেই। কিন্তু আম্মু, সাবা নেই যে, ওকে ছাড়া কি করে আংটি বদল হবে? ওকে ছাড়া আজ পর্যন্ত কিছু করেছি বলো? ও শুনলে অনেক কষ্ট পাবে। এক কাজ কর, ও যেহেতু এখন ওর গ্রামের বাড়িতে আছে, তাই তো আর আসতে পারবে না। তুই বরং একে ভিডিও কল দে, তাহলেও সবটা দেখতে পাবে। ভিডিও কলে কি আর সব বোঝা যায় নাকি? ও দুদিন পর চলে আসবে, তো তখনই না হয় সব কিছু হোক। না, দুদিন পর না, আজই হবে। আমার সাবার সাথে এক্ষুনি কথা হয়েছে। ও বলেছে ওর কোনো আপত্তি নেই, ও বরং খুশি হয়েছে। পেছন থেকে কারো গলার আওয়াজে পেছনে ফিরে দেখি বড় ভাইয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাইয়াকে দেখা মাত্র আমার গলা শুকিয়ে উঠল। হাই খোদা, আর বোধ হয় কোনো উপায় নেই এই বিয়েটা আটকানোর। মনে মনে ভাবছি, আমার বেষ্টুর মতো যদি একটা বেষ্টু থাকে না, তাহলে তার আর কোনো শত্রুর প্রয়োজন হবে না। একবার পাই শুধু তোকে, তোর 260টা হাড়কে আমি ভেঙে 360টা হাড়ে পরিণত করব। কি রে, কি ভাবছিস? এখন তো আর কোনো সমস্যা নেই নাকি? তোর আর কোনো প্রবলেম আছে? আমি নিচের দিকে তাকিয়ে বললাম, না। হুম, তাহলে ড্রয়িং রুমে চল, ওনারা সবাই অপেক্ষা করছেন। আস্তে করে বললাম, চলো। এক পর্যায়ে আমাকে আংটি পরিয়ে বিয়ের ডেট ফিক্সড করে তবে ওনারা গেলেন। আর এইদিকে রাগে আমার গায়ে আগুন জ্বলছে। ইচ্ছে করছে এই আগুনে ওই ছেলেটাকে ভস্ম করে দিই। কি অদ্ভুত লোক! এত মিথ্যে বলে কোনো লাভ হলো না। সেই বিয়েটা ফিক্সড হয়ে গেল। এর আগের দুটো বিয়ে আমি এইভাবে ভেঙে, কিন্তু আজ আর হলো না। কি করে আমার মা আর ভাইয়াকে বোঝাই আমি এখন এই বিয়ে নামক বেড়াতে নিজেকে জড়াতে চাই না। ধুর। রাত 11:30। রাতের খাবার শেষে বিছানায় শুয়ে ফেসবুকে স্ক্রলিং করছিলাম। তখনই আমার ফোনে একটা আননোন নাম্বারে কল আসে। আননোন নাম্বার থেকে রিসিভ করি না, কিন্তু এও তো দেখি নাসরবান্দা, ফোন দিয়েই যাচ্ছে। আমি ফোনটা রিসিভ করে ওপাশ থেকে কাউকে কিছু বলতে না দিয়ে আমি বলতে শুরু করি, হ্যালো, কে? এত রাতে কি ভীমরতি ধরেছে নাকি দেখছেন না বারবার কলটা কেটে দিচ্ছি, তাও কল দিয়েই যাচ্ছেন? এটা কেমন ধরনের অভদ্রতা? সামান্য ম্যানার্সটুকু নেই না? খবরদার, যদি আর একটা কলও এসেছে তো আমি এবার পুলিশে কমপ্লেন করব। এবার ওপাশ থেকে হালকা আওয়াজ ভেসে আসে,
আপনিও তো দেখছি খুব ডেঞ্জারাস। সামান্য কল করতে আপনি আমাকে পুলিশে দিবেন? আপনার থেকে তাহলে তো নিজেকে সেফ রাখতে হবে। কখন আবার রেগে গিয়ে আমাকে পুলিশে ধরিয়ে দেন বলা তো যায় না। আমি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করি, কে আপনি? উনি কিছুটা চুপ থেকে বলেন, আমান বলছি। আমি শোয়া থেকে দ্রুত উঠে বসি, বলি, আপনি আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আপনার ভাইয়া দিয়েছিল। উফ, ভাইয়া! ইচ্ছে করছে ভাইয়ার রুমে কোটি কোটি মশা ছেড়ে দিয়ে আসি। আর এই মশাগুলো ইচ্ছে মতো ভাইয়াকে কামড়াবে, তবে আমার শান্তি হতো। আপনাকে ভাইয়ার নাম্বার দিয়েছে বলে আপনিও কল দিয়ে দিবেন? আর এখন আমার বয়ফ্রেন্ডের কল দেওয়ার সময় হয়েছে। ও যদি এখন কল দিয়ে দেখে আমার নাম্বার ওয়েটিংয়ে আছে, তাহলে আমাকে সন্দেহ করবে। তাই আমি আর আপনার সাথে কথা বলতে পারছি না, সরি। উনি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, যে সম্পর্কে সন্দেহ আছে ওই সম্পর্কের কোনো মূল্য থাকে না, জানেন তো? আমি মনে মনে ভাবছি, নিজের কথার প্যাচে নিজে পড়ে জানি তো। আমি আমতা করে বললাম, সেসব সম্পর্কে একটু একটু সন্দেহ থাকে, এতে করে সম্পর্ক মজবুত হয়। প্রত্যাশার এমন বোকামার্কা কথায় আমান হেসে ফেলে। এই, আপনি হাসছেন কেন? না আসলে আমি এই প্রথম শুনলাম সন্দেহ কোনো সম্পর্ককে মজবুত করে। মানুষ সব কিছু প্রথমই শোনে, সবাই তো আর সব কিছু জানে না। আপনার জানা নাই থাকতে পারে, তাই বলে আরেকজনের ওপর হাসবেন? আচ্ছা আচ্ছা, আপনি মন খারাপ করবেন না প্লিজ, আমি জাস্ট একটু মজাই করছিলাম। আচ্ছা তো, আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলুন, আমি রাখছি। আল্লাহ হাফেজ। আমি কিছু বলার আগেই উনি কলটা কেটে দেয়। কি অদ্ভুত লোক রে বাবা! আমাকে বিকেলে আংটি পরিয়ে দিয়ে রাতে বলে কি না আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলুন। এর কি মাথায় কোনো সমস্যা টমস্যা আছে নাকি? আমি আজ অবধি কোনো ছেলেকে দেখিনি যে কিনা নিজের হবু বউকে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বলে। কি জানি উনি কেমন লোক। এত কিছু বললাম, তা উনি বিয়েতে রাজি। উনি কি বুঝে গেলেন নাকি এই যে এইসব কিছু মিথ্যে? হয়তোবা উনিও উল্টো আমার সাথে মজা নিচ্ছে। হতেও তো পারে, কিন্তু বুঝবো কি করে উনি সবটা বুঝে গিয়েছেন কিনা। আচ্ছা যাকগে, কালকে সকালে এসব নিয়ে ভাববো। এখন প্রচুর ঘুম আসে, চোখে একরাশ ঘুম নিয়ে বিছানায় ঢলে পড়ি। ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ একজন আমাকে বেশ গভীরভাবে দেখছে। খুব অসুস্থ ও বিরক্ত লাগছে। বিরক্ত নিয়ে চোখ খুলে দেখি সাবা আমার উপর ঝোঁকে আহম্মকের মতো আমার দিকে তাকিয়ে আছে। ওকে দেখে মেজাজটা খারাপ হয়ে গেল, তাই রাগে দিলাম এক ধাক্কা। বেচারি তাল সামলাতে না পেরে ধপাস করে নিচে পড়ে যায়। ও মা গো, আমার কোমর গেল গো! আল্লাহ, এখন আমার কি হবে? এই কোমর ভাঙা মেয়েকে তো কেউ বিয়ে করবে না, আমাকে তো সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে হবে। কথাগুলো বলেও ন্যাকা কান্না জুড়ে দিল। আমি বড় করে একটা হাই তুলে বললাম, শোন সাবু, তোর শুধু কোমর কেন, যদি শরীরের সবগুলো হাড়ও ভেঙে যায় না, তবু আমার ভাইয়াকে তোকে বিয়ে করবে। সো তোকে আর বিয়ে নিয়ে ভাবতে হবে না। আমার কথা শুনে সাবু মুখ ভেঙচিয়ে বলে, এ, আমার বয়ে গেছে তোর ওই রাগী চণ্ডালী ভাইকে বিয়ে করতে। আচ্ছা, তাই নাকি? ভাইয়াকে ডেকে বলি যে তুই ভাইয়াকে বিয়ে করবি না। ডাক ডাক, আমি তোর ভাইকে ভয় পাই নাকি? আচ্ছা দাঁড়া, এক্ষুনি তোর সাহস বের করছি। কথাটা বলে আমি গলা ফাটিয়ে চিৎকার দিলাম, ভাইয়া, ও ভাইয়া, শুনে যাও, তোমার বউ কি বলে? সে নাকি তোমার মতো রাগী চান্ডেলেকে বিয়ে করবে না। ও ভাই, কই তুমি? জলদি আসো আমার রুমে। আমার চিৎকারে ভাইয়া না এসে আম্মু আসলো। এসে বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? সকাল সকাল এভাবে চিল্লাচ্ছিস কেন? আম্মু, ভাইয়া কই? তোর ভাইয়া তো অফিসে গেছে। কেন? ও, তাই বলি, এই সাবর এত সাহস দেখাচ্ছে কি করে? ভাইয়া তো বাসায় নাই, তাই ওনার আজ অনেক সাহস হয়ে গিয়েছে। আমার কথা শুনে আম্মু সাবার দিকে তাকিয়ে দেখে ও বাম পায়ের ওপর ডান পা ভাঁজ করে মেঝেতে আরামসে বসে মুখ টিপে হাসছে। কিরে সাবু, আমাদের বাসায় কি বসার জায়গার অভাব পড়েছে যে তুই এভাবে মেঝেতে বসে আছিস? সাবু এবার ইনোসেন্ট ফেস করে বলে, আমি কি ইচ্ছে করে আর মেঝেতে বসে আছি? তোমার মেয়ে আমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। আম্মু এবার চোখ পাকিয়ে আমার দিকে তাকায়। আম্মুর চাহনি দেখে আমি বোকার মতো একটা হাসি দিয়ে বলি, আম্মু, ও সকাল সকাল এসে আমার ঘুমের 12টা বাজিয়েছে, তাই রাগে ধাক্কা দেই। আর এই ঢঙ্গি মেয়ে, এখনও মেঝেতে বসে আসিস কেন? উঠতে পারছিস না? কি করে উঠবো? আমার কোমরে অনেক ব্যথা পেয়েছি। এই এত ঢং করিস কেন? আম্মু, ওই একটুও ব্যথা পায়নি। হুদাই আমাকে বোকা শোনানোর জন্য মিথ্যে বলছে। না না মামনি, আমি সত্যি বলছি। ওই কুত্তি আর একবার মিথ্যে বললে আমি এবার তোর কোমরে পাড়া দিয়ে সত্যি সত্যি তোর কোমর ভেঙে দিব কিন্তু। আমার কথা শুনে আম্মু দাঁতে দাঁত চেপে বলে, প্রত্যাশা,
সাবর দিকে তাকিয়ে দেখি পেতনিটা মুখ চেপে হাসছে। আমি ওকে টেনে উঠিয়ে বেডে বসিয়ে ওয়াশরুমে চলে আসি। এই পেতনিটাকে পরে দেখে নিব। মামুনি, প্রত্যেকে যারা দেখতে এসেছিল তাদের ফ্যামিলি কেমন? আমাদের কাছে তো ভালোই মনে হলো। ইরফান ওদের সম্পর্কে অনেক খোঁজ খবর নিয়েছে। সব কিছু তো ভালোই দেখলাম। এখন বাকিটা আল্লাহ ভরসা। আমার তো চিন্তা হয় প্রত্যাশাকে নিয়ে। দেখিস না, এখনও ওর মধ্যে থেকে বাচ্চামো স্বভাবগুলোই গেল না। কি জানি সংসার ঠিকভাবে সামলাতে পারবে কিনা। সাবা উঠে মামুনির হাতে ধরে বলে, তুমি এত টেনশন করো না তো মামুনি। বিয়ের পর দেখবে ওর মধ্যে ম্যাচুরিটি চলে আসবে। রিমা, তুই একটু বোঝাস ওকে। তোর কথাই তো একমাত্র পাত্তা দেয়, না হলে তো আমাদের কথা কানেও তুলে না। তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে সব কিছু বুঝিয়ে বলবো, তাহলেই বুঝবে। মামুনি সাবার থুতনিতে হাত রেখে বলে, সাথে তোমারও কিন্তু নিজেকে তৈরি করে নিতে হবে, কারণ আর বেশি দিন নেই। প্রত্যেক বিয়ের পরপরই তোমাকে তুলে আনার ব্যবস্থা করব। আমার বাড়ির বউকে আমাদের বাড়িতে নিয়ে আসার সময় হয়ে গিয়েছে। মামুনির কথায় সাবা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ফেলে। সাবার লজ্জা মাখা মুখ দেখে মামুনি হালকা এসে রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি পেতনিতা বারান্দার কটেজে বসে মোবাইল গোতাচ্ছে। আমি টাওয়ালটা বারান্দার দড়িতে রাখতে রাখতে বলি, কি রে, আবার কার সাথে প্রেম করছিস? সাবু মুচকে এসে বলল, তোকে কেন বলবো? আমি গোল গোল চোখে তাকিয়ে বলি, কি, আমাকে বলবি না মানে? কথাটা বলে সমীরে ওর হাত থেকে মোবাইলটা নিয়ে নিই। মোবাইলের স্ক্রিনে ভাইয়ার আর ওর চ্যাট বক্স ওপেন করা। আমি শয়তানি হাসি দিয়ে বলি, আহা, আমার ভাইয়াও তো দেখছি খুব রোমান্টিক। কি কিউটভাবে লিখেছে, আই লাভ ইউ ডিয়ার। ওহো, কি প্রেম! ছি, তোর লজ্জা করে না? ছোট বোন হয়ে ভাইয়ার ভাবির চ্যাট পড়ছিস। আমি মোবাইলটা সাবার হাতে ধরিয়ে এক হাত দিয়ে ঢং করে সামনের চুলগুলো পেছনে ফেলে দিয়ে বলে, নো, বিকজ আই হ্যাভ নো শেম, আন্ডারস্ট্যান্ড? আমার কথায় সাবা হালকা হেসে বলে, ওকে, দেখবনি। তোমার জামাই যখন তোমাকে আদর করতে আসবে তখন তুমি লজ্জা না পেয়ে কী করে থাকো? আমি ভেঙচি কেটে বলি, আমি তো বিয়েই করব না। আবার জামাইয়ের আদর তো দূরে থাক। আমার কথা শুনে সাবা জোরে জোরে হাসতে আরম্ভ করে। তারপর হাসতে হাসতে বলে, কালকে তোকে আংটি পরিয়ে চলে গেছে, আর এখনও তুই বিয়ে না করার ধান্দায় আছিস? আমি সাবার পাশে বসে খুব সিরিয়াস হয়ে বললাম, আচ্ছা, বিয়ে করাটা কি খুব জরুরি? আমার প্রশ্নে সাবা আমার মুখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ রে, সব মেয়েকেই বিয়ে করতে হয়। সব মেয়েকেই বাপের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যেতে হয়। এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু তুই বল, আমার দ্বারা কি সংসার করা পসিবল? আমি কিছুই করতে পারি না। আম্মু না ডাকলে আমার ঘুম ভাঙে না। আম্মু না বলা অবধি আমি গোসল করতে যাই না। আম্মু না বললে আমি খেতে বসি না। আম্মু না বললে আমি পড়তে বসি না। আমার সব কিছুই তো আম্মু ধাক্কিয়ে ধাক্কিয়ে করায়। আমি তো নিজের মতো করে কিছুই করতে পারি না। বিয়ের পরে আমাকে কি এসব বলে বলে করাবে বলতো? মন খারাপ করে বলি। আমাকে মন খারাপ করতে দেখে সাবা আমাকে জড়িয়ে ধরে বলে, জানিস প্রত্যু, আমরা মেয়েরা না ঠিক তরল পদার্থের মতো। যে পাত্রে আমাদের রাখা হয় আমরা সেই পাত্রেরই আকার ধারণ করতে পারি। আজকে তুই বলছিস না তুই কিভাবে সংসার করবি, একদিন দেখবি তুই পুরোপুরি নিজেকে সংসারের মায়ায় জড়িয়ে ফেলেছিস। তখন তোর জন্য তোর বরের বাড়ির মানুষগুলোই সব হবে। সাবু, তুই কবে এত বড় হয়ে গেলি রে? সাবু মুখ ফুলে বলে, তোর ভাইয়ের জন্য তো আমাকে বড় হতে হয়েছে, না হলে আমি এখনো বাচ্চা একটা মেয়ে। তোর ভাই তো আমার সাথে কামিন করে আমাকে বড় বানিয়ে দিল। কতবার বললাম আমার ভার্সিটিতে আগে শেষ হোক, তারপর না হয় বিয়েটা হবে। কিন্তু না, ওনার তো সব কিছুতেই তাড়াহুড়ো, তাই তো আগে আগে কামিনটা হয়ে গিয়েছে। আর মামুনি তো এখন বলেছে তোর বিয়ের পরে নাকি আমাকে তুলে আনবে। ও গ্রেট! কিন্তু আমি তো তখন এত মজা করতে পারবো না। কেন পারবি না? তোর শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে একসাথে আনন্দ করবি, বুঝেছিস? হুম। আমি আর সাবা অনেক গল্প করছিলাম। হঠাৎই পেছন থেকে কেউ গলা কাশিতে উঠল। আমি পেছনে ফিরে দেখি আমান মুখে একটা টেডি স্মাইল দিয়ে দাঁড়িয়ে আছে। আর আমানকে দেখা মাত্রই সাবা দৌড়ে এসে জড়িয়ে ধরে। সাবার কর্মকাণ্ডে আমি অবাক হয়ে সাবাকে জিজ্ঞেস করি, তুই কি ওনাকে চিনিস? আমার প্রশ্নে সাবা আমানকে ছেড়ে দিয়ে জিভে কামড় দিয়ে বলে, যা দিলাম, সব প্ল্যান পপট করে। আমি ভ্রকুচকে জিজ্ঞেস করলাম, কোন প্ল্যানের কথা বলছিস তুই? সাবা অসহায়ের মতো মুখ করে বলে, কি করে বলি বলতো? সব কিছু শোনার পর তুই নির্ঘাত আমাকে একটা ওস্টা দিয়ে ওগানটা পাঠাবি। সাবার কথা শুনে মনে হচ্ছে ডাল মে জারুর কুচ কালা হে।
আমি ছোট ছোট চোখ করে জিজ্ঞেস করলাম, কি করেছিস শুনি? যদি এমন কোনো কাজ করে থাকিস যাতে করে আমার তোকে ওগান্ডা পাঠাতে মন চাইবে, তাহলে আমি সত্যিই কিন্তু তোকে ওগান্ডা পাঠিয়ে দেব। তাহলে আমি বলবো না। এতক্ষণ ধরে মিস্টার আমান চৌধুরী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথাই শুনছিল। এখন সে হালকা হেসে সাবাকে উদ্দেশ্য করে বলে, সাবা, এবার ম্যাডামকে সব কিছু বলে দে। এমনিতে এখন সব কিছু ঠিক হয়ে গিয়েছে। তারপরও যদি উনি ঘাড়তারামি করতে চায়, তাহলে আমি তেরা ঘাড়কে সোজা করে দেব। আমি বিরক্তি নিয়ে বললাম, এই যে মিস্টার, আপনি কি বলছেন বলুন তো? কার ঘাড় সোজা করবেন? আর সাবা, তুই বা আমার থেকে কি লুকাচ্ছিস? সাবা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে, ভাইয়া, তোমার ভরসায় বলছি, কিন্তু আমার কিছু হয়ে গেলে তার সম্পূর্ণ দায়ভার কিন্তু তোমার। সাবার কথায় এইটুকু বুঝলাম, ওরা দুজন একজন আরেকজনকে আগে থেকেই চিনি। কিন্তু কিভাবে? আর চিনি যখন, তখন সাবা কেন আমাকে কিছু বলল না? এইসব প্রশ্নের উত্তর সাবাই দিতে পারবে। তাই আমি ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললাম, দেখ, তোর এত ঢং আমার আর ভালো লাগছে না। তুই কি এখন সবটা বলবি, নাকি তুই বলার আগেই তোকে লাথি মেরে ওগানটা পাঠিয়ে দিব? কোনটা? সাবা ভাবার অ্যাক্টিং দেখিয়ে বলে, না, আগে বলেই নেই, তারপর না হয় ওগানটা থেকে ঘুরে আসবো। তাহলে এত প্যাচাল না মেরে আসল কথা বল। সাবা এবার বলতে শুরু করলো, শোন তাহলে, এই যে আমার পাশে যে হ্যান্ডসাম ডেসিং বয় দাঁড়িয়ে আছেন, উনি হলেন আমার একমাত্র মামার একমাত্র ছেলে আমান চৌধুরী। তার মানে হলো আমার কাজিন। তবে ভাইয়াকে আমি কখনো মামাতো ভাই হিসেবে দেখিনি, সবসময় নিজের আপন ভাই হিসেবে দেখেছি। আর ভাইয়াও আমাকে সবসময় নিজের বোনের মতোই ভালোবেসেছে। 1 মাস আগে ভাইয়া বিদেশ থেকে দেশে ফিরে। এখন থেকে ভাইয়া ওনার বিজনেস দেশে থেকেই সামলাবে। মামাও তাতে খুশি হয়ে গেল। আর ছেলের বিয়ের বয়সও তো হয়ে গিয়েছে। তাই পাত্রী খোঁজার শুরু করে মামা আমার কাঁধে দিল। আর পাত্রীর কথা বলতেই আমার না সাবার প্রথমে তোর নাম মাথায় এলো। তোর মতো গুণবতী, লক্ষ্মীমতী, রূপবতী, রাগীবতী আর একটা মেয়েও দুনিয়াতে নাই। তাই মামাকে ইরফানের নাম্বারটা দিয়ে দিলাম। তারপর তো কাল সব হলোই। আর হ্যাঁ, তোকে দেখতে আসার আগেই ভাইয়া আমার থেকে তোর সম্পর্কে সব ডিটেলসও জেনে নেয়। আর আমি ভাইয়াকে তোর প্ল্যানের কথাটা বলে দিয়েছিলাম। তাই ভাইয়া আগে থেকেই জানতো তুই যে নাটক করছিস। কথাগুলো বলে সাবা মাথা নিচু করে বলে, সরি দোস্ত, জানি এখন তুই মারাত্মক পরিমাণে রেগে যাবি, কিন্তু বিশ্বাস কর, আমার চোখে তোর জন্য বেস্ট লাইফ পার্টনার আমান ভাইয়াই। সাবার পুরো কথা শুনে রাগে মনে হচ্ছে আমার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। ইচ্ছে করছে এই দুই ভাই বোনকে একসাথে নিয়ে সামনে দোবাটায় চুবিয়ে আনি। নিজেকে কোনো রকমে শান্ত করার চেষ্টা করছি। আমাকে চুপ করে থাকতে দেখে আমান সাবাকে ফিসফিস করে বলে, কি রে, তোর বান্ধবী দেখি কোনো কথাই বলছে না? আমি তো আরও ভাবলাম সব জানার পর দুজনকে একসাথে মাথায় তুলে আছাড় দিবে, কিন্তু ম্যাডাম তো দেখছি একদম শান্ত। সাবা আমানের কানের কাছে মগ্নে বলে, আহারে ভাইয়া, বুঝতে পারছো না? এ হলো ঝড় আসার পূর্ব লক্ষণ। কোনো বড়সড় ঝড় আসার আগের পরিবেশটা এমন শান্তই থাকে। কিন্তু আমি কোনো প্রকার রিয়াক্ট না করে রুম থেকে বেরিয়ে গেলাম। আমার এই আচরণ বোধ হয় সাবার আমান কেউই হজম করতে পারল না। সাবা মন খারাপ করে বলল, প্রত্যু নিশ্চয়ই কষ্ট পেয়েছি ভাইয়া। ও যখন আমার কোনো কথায় কষ্ট পায়, তখনও এভাবে আমার সাথে রাগ না দেখিয়ে আমাকে ইগনোর করে। এখনও তাই করছে। আমান সাবাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, আরে পাগলি, মন খারাপ করিস না। তোদের সম্পর্কটা খুব স্ট্রং। দেখবি, প্রত্যাশা বেশিক্ষণ অভিমান করে থাকতে পারবে না। একটু পরে এসে তোর সাথে কথা বলবে। কিন্তু তোমার এখানে আসার কারণটাই তো জানতে পারলাম না। ওহো, সব কিছুর মাঝে আসল কাজের কথাই তো ভুলে গিয়েছিলাম। আসলে মা পাঠিয়েছে প্রত্যাশার চুরির মাপ নেওয়ার জন্য। কিন্তু এখন যাও রেগে আছে, ওর কাছে চাইব কীভাবে সেটাই ভাবছি। না না, এখন ওর কাছে কিছু বলতে গেলে অ্যাটম বোম ফেটে যাবে। তার চেয়ে তুমি দাঁড়াও, আমি ওর একটা চুরি তোমাকে দিচ্ছি। আচ্ছা, তাহলে দে। সাবা ড্রেসিং টেবিলে ড্রয়ার খুলে একটা চুড়ি বের করে আমানকে দিয়ে বলল, নাও ভাইয়া, এটাই প্রত্যাশার হাতের পারফেক্ট মাপ। ও, ওকে, আমার কাজ হয়ে গেছে, এবার আমি যাই। আর তোর বান্ধবীর রাগ কমলে ওকে বুঝিয়ে বলি যেন আমাকে ভুল না বোঝে। আচ্ছা ভাইয়া, তুমি টেনশন করো না, ও তোমায় ভুল বুঝবে না। আমান সাবার মাথায় হাত বুলিয়ে রুম থেকে বেরিয়ে রান্নাঘরের সামনে গিয়ে তার শাশুড়ি মাকে বিদায় জানিয়ে ড্রয়িং রুমের কাছে যায়। সেখানে গিয়ে দেখে প্রত্যাশা সোফায় বসে মোবাইলে কী যেন করছে।
আমান তাকে একবার ডাকে, কিন্তু প্রত্যাশার কোনো রেসপন্স না পেয়ে সে আল্লাহ হাফেজ বলে বেরিয়ে যায়। সন্ধ্যা 6:30। ড্রয়িং রুমের মাঝখানে কান ধরে দাঁড়িয়ে আছে সাবা। আধ ঘন্টা যাবৎ সে এইভাবেই দাঁড়িয়ে থেকে একরাশ বিরক্ত নিয়ে প্রত্যাশাকে বলে, বান্ধবী, আর কতক্ষণ এইভাবে কান ধরে দাঁড়িয়ে থাকবো? স্কুল কলেজ লাইফে তো কখনো এইভাবে কান ধরে দাঁড়ায়নি। আমি মনোযোগ দিয়ে মোবাইল গোতাচ্ছিলাম। সাবার কথায় একবার ওর দিকে তাকিয়ে আবার মোবাইলে মনোযোগ দেই। তারপর গম্ভীর কণ্ঠে বলি, আমাকে মিথ্যে বলার আগে মনে ছিল না যে আমি জানতে পারলে তোমাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব? সাবা এবার ঠোঁট উল্টে বলে, আমার মিথ্যা কি তোর কোনো ক্ষতি করেছে নাকি? বরং আমি মিথ্যা বলাই তুই আমান ভাইয়ের মতো এমন হ্যান্ডসাম ড্যাশিং একটা জামাই পাচ্ছিস। কোথায় তুই আমার তারিফ করবি, তা না উল্টা আমাকে শাস্তি দিচ্ছিস? হাই কপাল, দুনিয়াতে ভালো মানুষের কোনো দামই নেই। আমি ভ্রুকুচকে বললাম, তুই কি চাস বিয়ের আগে হানিমুনের জন্য ওগানটা যেতে? সাবা মাথা নাড়িয়ে না বলে, তাহলে গুড গার্লের মতো কান ধরে দাঁড়িয়ে থাক, উইথ আউট অ্যানি টক। ওকে বেবি। সাবা বাচ্চাদের মতো মুখ করে বলল, জানো শোন না, আমাকে তো বাড়িতে ফিরতে হবে, তাই না? কোনো বাড়ি ফেরা হবে না। দরজা দিকে তাকিয়ে দেখি আম্মু হাতে একটা ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। রুমে সে ট্রেটা টেবিলের উপর রেখে সাবাকে উদ্দেশ্য করে বলে, প্রত্যাশার বিয়ে না হওয়ার পর্যন্ত তুই এ বাড়িতেই থাকবি। তোর বাবা মার সাথেও আমার কথা হয়েছে, ওনারাও সম্মতি দিয়েছেন। আর প্রত্যাশার বিয়ের পর তো পার্মানেন্টলি এ বাড়ির মেয়ে হয়ে যাবি, তাই আগে থেকেই থাকার অভ্যেস করে নে। কিন্তু মামনি, কোনো কিন্তু না। আম্মু কি বলেছে শুনিসনি? সো আর কোনো কথা হবে না, আম্মুর কথাই শেষ কথা। নে, এবার দুজন কফি খা। কথাটা বলেই আম্মু রুমে চলে যায়। আর সাবা আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে বলে, আমি কি কফিটা খাবো? আমি একটু ভাব নিয়ে বললাম, এবারের মতো মাফ করে দিলাম। আর যদি কোনোদিন কোনো মিথ্যা কিংবা আমার থেকে কিছু লুকিয়েছিস না, তাহলে তোকে আমি ফ্যানের সাথে উল্টো লটকে ইচ্ছে মতো ধোলাই দিব। সাবা খুশিতে গদগদ হয়ে আমাকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা সোনা, আর কোনো কিছু তোর থেকে লুকাবো না, প্রমিস। আচ্ছা আচ্ছা, এবার সারামাই। সাবা আমাকে ছেড়ে দিয়ে যে কফির মগটা হাতে নিতে যাবে, অমনি কেউ ছো মেরে সেটা নিয়ে নেয়। উফ, সারাদিন কাজের চাপে খুব টায়ার্ড লাগছে, এই সময় একটা কফি ফেলে আর কি লাগে। কফি কাপটা হাতে নিয়ে সোফায় সাবার পাশে বসতে বসতে কথাটা বলল ইরফান ভাইয়া। এটা কি হলো? কফিটা মামনি আমাদের দিয়েছেন, আপনি কোথা থেকে এসে আমার কফিটা নিলেন? সাবার কথা শুনে ভাইয়া কফি মগটা উল্টে পাল্টে দেখে বলে, কই, আমি তো এখানে দেখছি না, তোমার নাম দেখছি না, তাহলে কফিটা তোমার কি করে হলো? সাবা ভ্রুকুচকে বলে, নাম কেন লেখা থাকবে? মামনি বলে গিয়েছে, তার মানে এই কফিটা আমারই? মোটেও না, যেটো এটা এখন আমার হাতে, সেহেতু এটা এখন আমি খাবো। আপনারা তো খাবার ইচ্ছে হলে নিজে বানিয়ে খান, আমারটাই কেন নিতে হবে? তুমি বানিয়ে নিয়ে এসো, আমি ওয়েট করছি। আমি পারবো না, এখনই মুখের উপর পারবো না বলে দিচ্ছি। আল্লাহ জানে বিয়ের পরে মেয়ে কী করে। আমি এবার বিরক্ত হয়ে বললাম, এই, তোমরা দুজন চুপ করবে? এত ঝগড়া কেন করো বলো তো? তোর ভাইয়াকে জিজ্ঞেস কর, ওনার তো কাজই হলো আমার পেছনে লাগা। ও আচ্ছা, আমি তোমার পেছনে লাগি? আর তুমি যে সামান্য একটা কফির জন্য আমাকে এত কথা শোনাচ্ছ, সেটা কিছু না। সাবা এবার উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলে, কি এখন সব আমার দোষ? আর আপনি তো ধোয়া তুলসী পাতা। এটা ঠিক বলেছ, আমি তো ধোয়া তুলসী পাতায়, একেবারে কিউট ভদ্র হ্যান্ডসাম। সাবা ভেঙচি কেটে বলে, আসছে কোথা থেকে কিউট ভদ্র হ্যান্ডসাম? শুনুন, আপনার মতো রাগে আর বদমেজাজি মানুষ আমি আর একটাও দেখিনি। আবার নিজেকে বলে ধোয়া তুলসী পাতা। আমি মোটেও শুধু শুধু রাগ দেখায় না, রাগ দেখানোর মতো কাজ করলে তো রাগ দেখাতে হবেই। ওদের দুজনের ঝগড়ায় আমি বিরক্ত হয়ে চিৎকার করে বললাম, সাইলেন্ট। কি শুরু করেছো বলো তো? বাচ্চাদের মতো ঝগড়া কেন করছো? তুই দেখছিস না, প্রত্যুতর ভাইয়া তো পায়ে প্যারা দিয়ে ঝগড়া করছে, আমার কি দোষ? কি আমি ঝগড়া করছি আর তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মরি ভাসছো? দেখলি প্রত্যু, কি তেরা তেরা কথা বলে। ভাইয়া মুখ ঘুরিয়ে বলে, যে যেমন তার সাথে এমনভাবে কথা বলতে হয়। বাই দ্য ওয়ে, আমি এখন খুব টায়ার্ড, রুমে যাচ্ছি। যান, আমি একটু শান্তিতে থাকি। ভাইয়া দরজা পর্যন্ত গিয়ে আবার ঘুরে বলে, আমি রুমে গেলাম। সাবা কিছুটা বিরক্ত হয়ে বলে, যাচ্ছেন তো নিজের রুমে, এটা এতবার বলার কি আছে? এমন একটা ভাব যেন মঙ্গল গ্রহে যাচ্ছেন। ভাইয়া আবার কিছুটা রেগে গিয়ে বলে, আমি রুমে যাচ্ছি, তুমি কি বুঝতে পারছো না? আমি এবার ভাইয়ার দিকে তাকালাম।
ভাইয়া ভ্রুকুচকে সাবার দিকে তাকিয়ে আছে। এবার বুঝলাম ভাইয়া বারবার রুমে যাচ্ছি বলে চিল্লাচ্ছেন কেন। আসলে ভাইয়া সাবাকে ওনার রুমে নিয়ে যেতে চাইছে, কিন্তু আমার সামনে যেটা সরাসরি বলতে পারছে না। আহারে বেচারা, প্রচুর হাসি পাচ্ছে ভাইয়াকে দেখে। কিন্তু এখন ভাইয়ার সামনে হাসলে নির্ঘাত মার খেতে হবে। তাই কোনো রকমে হাসিটা দমিয়ে রেখে সাবাকে বললাম, সাবু তুইও না কিচ্ছু বুঝিস না। সাবা অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলে, কি বুঝি না আমি? এই যে কারোর ইশারা তো পাত্তাই দিচ্ছিস না। ভাইয়া আমার সামনে এসে বলে, এই কি বলছিস তুই? না কিছু না। আমার না রুমে একটা কাজ আছে, আমি আমার রুমে গেলাম কেমন? আমি উঠে দাঁড়াতেই সাবা বলল, আচ্ছা দাঁড়া, আমিও আসছি। আমি কিছু না বলেই চলে আসি, কিন্তু সাবা আমার পেছনে আসতে নিলেই ভাইয়া ওর হাত ধরে ফেলে। দৃশ্যটা একবার হালকা চোখে দেখে মুখ টিপে হেসে নিজের রুমে চলে আসি। রুমে এসে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবি, থাক না, এই সময়টা দুটো ভালোবাসার মানুষের জন্য, একান্তই ওদের জন্য বরাদ্দ থাক। বুক সেলফ থেকে একটা বই নিয়ে বিছানার সাথে হেলান দিয়ে সেটা পড়ছিলাম। তখনই আমার ফোনটা বেজে ওঠে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওপাশ থেকে কেউ বলল, নাম্বারটা সেভ করেনি বুঝি। বেশ বুঝতে পারলাম মানুষটিকে, তাই কর্কশ গলায় বললাম, না, প্রয়োজন বোধ করিনি। আমান হালকা হাসলো, তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, রেগে আছেন আমার উপর? না রেগে থাকার মতো কি আপনি কিছু করেছেন? জি, অবশ্যই করেছি, আর আমি সত্যিই দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি যে এই ব্যাপারটা নিয়ে আপনি এতটা কষ্ট পাবেন আর সাবার ওপর রাগ করে থাকবেন না। ও আপনাকে খুব ভালোবাসে, তাই ভেবেছিল আর কি আপনি বোধহয় আমার সাথে ভালো থাকবেন, আর এই জন্যই এত কিছু করা। বুঝলাম। তা আপনি কি শুধু এই কথাগুলো বলার জন্য আমাকে কল দিয়েছেন? না, আসলে আমার আপনার কাছে একটা অনুরোধ ছিল। কিসের অনুরোধ? দেখুন, আমাদের বিয়েটা তো অ্যারেঞ্জ ম্যারেজ। আমরা আগে থেকে কেউ কাউকে চিনি না, সম্পূর্ণ দুজন অপরিচিত মানুষ। তাই আমি চাইছিলাম আর কি, যদি আমরা বিয়ের আগে একদিন আমাদের মধ্যে কিছুটা সময় কাটাই। আমরা একজন আরেকজনকে জানার জন্য আলাদাভাবে কথা বলি, যাতে করে বিয়ের পর এটা মনে না হয় যে বিয়ের আগে আমার এই প্রশ্নের উত্তরটা জানা উচিত ছিল। এমন কিছু যার জন্য পরে আফসোস করতে না হয়। তাই বলছিলাম আর কি। তা আপনি কি বলেন? আমি কিছুক্ষণ ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি কবে দেখা করতে যাচ্ছেন? যদি কাল বিকেল 4টায় ফ্রি থাকেন তাহলে কালকেই। আপনার আপত্তি থাকলে আমি জোর করব না, সমস্যা নেই। আপনি চাইলে আপনার ইচ্ছে প্রকাশ করতে পারেন। না না, সমস্যা নেই, কালই দেখা করব। আমান খুশি হয়ে বলে, ওকে, তাহলে কাল দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ হাফিজ। পরদিন ঘড়িতে পরপর 4টা ঘন্টা বেজে জানান দিচ্ছে যে 4টা বেজে গিয়েছে। আর এইদিকে আমি পুরো আলমারির কাপড় খুলে বিছানার পর ফেলে রেখে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আর আমার ঠিক সামনে সাবা গালে হাত দিয়ে একরাশ বিরক্ত নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, সাবু দেখ না, আমি কোনটা পরে যাব? 4টা তো বেজে গিয়েছে, আর আমি এখনো একটা ড্রেসই সিলেক্ট করতে পারলাম না। সাবা এবার সোজা হয়ে বসে রাগী কণ্ঠে বলে, কবে থেকে তুই এই জামাগুলোর সামনে দাঁড়িয়ে আছিস, অথচ এখনও অবধি একটা ড্রেসও চুজ করতে পারলি না? আর আমি যেটা বেছে দিচ্ছি সেটা তোর পছন্দই হচ্ছে না। এক কাজ কর, যেটা তোর পরনে আছে সেটা পরে চলে যা। কি, আমি এটা পরে যাব? এই প্লাজো আর টি শার্ট? তোর কি মাথা খারাপ? না, এখনও মাথা খারাপ হয়নি, তবে আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। উফ, দোস্ত বল না কোনটা পরবো? সাবা অনেকক্ষণ ঘেটে ঘুটে একটা ব্ল্যাক কালারের কামিজ বের করলো। দোস্ত, তুই এই ব্ল্যাক কালার জামাটা পরে যা, দেখবি তোর সাদা চামড়া এই ব্ল্যাক কালারটা কি সুন্দর মানায়। ওর কথায় জামাটা গায়ে লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভালোভাবে দেখছি আমাকে কেমন লাগে। না, ভালোই লাগছে। আচ্ছা তো এটা পরে আসি। যা। কিছুক্ষণ বাদে ড্রেসটা পরে আয়নার সামনে এসে দাঁড়ায়। না, বেশ ভালোই মানিয়েছে। ব্ল্যাক কালারের লং কামিজ, সাথে চুড়িদার পায়জামা, আর ব্ল্যাক কালারের একটা জর্জেটের ওড়না। জামাটার বুকে গোল্ডেন কালার কাজ আছে, তাই সেটার সাথে ম্যাচ করে একটা গোল্ডেন কালার হিজাব বাঁধলাম, ব্যাস আমি রেডি। আমার সাজগোজ পছন্দ না, তাই মুখে হালকা শুধু একটা ক্রিম দিয়ে সব জায়গায় যায়। আজও তাই করলাম। রেডি হয়ে 5টা কাঁধে নিয়ে সাবার সামনে দাঁড়িয়ে আছি। উদ্দেশ্য হলো ওকেও আমার সাথে নিয়ে যাওয়া, কিন্তু ও কোনোভাবে রাজি হচ্ছে না। ও নাকি কাবাব মেয়ে হাড্ডি হতে চায় না। অবশ্য আর একটা কারণও আছে,
সেটা হলো, ও যখন ভাইয়ার সাথে প্রথম ডেটিংয়ে যায় তখনও আমাকে অনেক সাধছিল ওর জন্য যাওয়ার জন্য। কিন্তু আমি জানি এখন যে ও সেই দিনের রিভেঞ্জ নিচ্ছে তা বেশ বুঝতে পারছি। সাবু, তুই তাহলে আমার সাথে যাবি না? এটাই ফাইনাল? হুম, ঠিক আছে, তাহলে একাই যাচ্ছি। আমি কি তোর মতো ভীতু নাকি? হুম, যত সব ভেতর ডিম। হুম, আমার সাহসী বান্ধবী, এবার আপনি যান। আমি ওর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি। নিচে নামতে দেখি আমান এক হাত পকেটে পুরে অন্য হাত দিয়ে মোবাইল নিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে তার অ্যাশ কালারের শার্ট আর ব্ল্যাক কালার প্যান্ট, সাথের হাতগুলো ফোল্ড করা, বাম হাতে ব্র্যান্ডের একটা ঘড়ি। আমি ওনার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। ফর্সা গালে ছোট ছোট দাড়ি, হালকা গোলাপি ঠোঁট। উনি মোবাইলে কি যেন করছেন। মাঝে মাঝে দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরছেন, আবার কিছুক্ষণ বাদে বাম হাত দিয়ে হালকা করে চুলটা ওপরের দিকে নেড়ে দিচ্ছেন। বেশ কিছুক্ষণ যাবৎ ওনাকে খটিয়ে খটিয়ে দেখার পর কেন যেন নিজের মনের ভেতরে এক অজানা লাজুকতা ভর করলো। আনমনে বলে উঠলাম, ছি প্রত্যাশা, তুই কি লুচু? এভাবে কেউ কোনো ছেলেকে দেখে নাকি? পরক্ষণে আমার মন বলে উঠল, বারে, কদিন পর তো আমার বড়ি হবে, তো আমি তো দেখতে পারি। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমানের সামনে গিয়ে দাঁড়ালাম। উনি প্রথমে খেয়াল করেনি, পরক্ষণে মোবাইল থেকে চোখ উঠিয়ে আমার আপাত মস্তক একবার দেখে বলে, কালো রংটা বোধ হয় আপনার জন্যই তৈরি হয়েছে। আমি হালকা হেসে মাথা নিচু করে ফেললাম। উনি গাড়ির দরজাটা খুলে দিয়ে বলে, ভেতরে গিয়ে বসুন। আমি সিটে বসার পরও উনি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেন। গাড়ি তার আপন গতিতে চলছে। আমি আমানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? আমার কথায় আমান আমার দিকে একবার তাকিয়ে আবার সামনে তাকিয়ে থাকে। বলে, সারপ্রাইজ। সারপ্রাইজ? এই সারপ্রাইজ জিনিসটা আমার কাছে বড্ড বেশি বিরক্তিকর। কারণ আমার কাছে মনে হয় সারপ্রাইজ মানে হলো অযথা এই জিনিসটা নিয়ে ব্রেনকে প্রেশার দেওয়া। যেমন এই মুহূর্তে মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যেমন কি সারপ্রাইজ, কেমন হবে দেখতে, আমার কাছে কেমন লাগবে, ইটিসি ইটিসি। আর চেয়ে সবটা বলে দেওয়াই ভালো। মাথাটা সিটের সাথে ঠেস দিয়ে বাইরে তাকিয়ে আছি। হঠাৎ খেয়াল করলাম গাড়িটা একটা শুনশান জায়গা দিয়ে যাচ্ছে। আমি এবার নড়ে চড়ে বসে জানালা দিয়ে বাহিরটা ভালোভাবে দেখছি। কিন্তু এইদিকে কোনো মানুষ বা বাড়িঘর নেই। রাস্তার দুপাশে শুধু গাছপালা। মনে মনে অনেক চিন্তা ভাবনা আসতে শুরু করলো। কোথায় নিয়ে যাচ্ছেন উনি? আর নীরব জায়গা দিয়ে কেন? বেশ অস্বস্তি লাগছে। আমার অস্বস্তিটা বোধ হয় আমান টের পেল। উনি একবার আমার দিকে তাকিয়ে বলে, ভয় পাবেন না প্রত্যাশা, আপনি আমার সাথে সেফ। আর আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটায় মেইন রোড দিয়েই যাওয়া হয়। কিন্তু আমি ইচ্ছে করে এই রাস্তা দিয়ে এসেছি। সাবা বলল, আপনার নাকি নীরব পরিবেশ পছন্দ, তাই ভাবলাম আর কি এই রাস্তা দিয়ে গেলে আপনার ভালো লাগবে। কিন্তু আপনার যদি অস্বস্তি লাগে তাহলে আমি গাড়ি ব্যাক করব। আমি ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে বললাম, না না, সমস্যা নেই, আপনি এই রাস্তা দিয়ে যান। কথাটা বলে আমি আবার সিটে হেলান দিয়ে বসি। প্রায় 1 ঘন্টা বাদে গাড়িটা একটা বিশাল মাঠের সামনে থেমে গেল। আমান গাড়ি থেকে নেমে আমার পাশে দরজাটা খুলে দিয়ে আমাকে নামতে বলল। আমি গাড়ি থেকে নেমে আশেপাশে চোখ বুলাচ্ছি, বোঝার চেষ্টা করছি কোথায় আসলাম। কিন্তু আশেপাশে খোলা প্রান্তর ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আমান আমাকে উদ্দেশ্য করে বলল, চলুন। আমান সামনে সামনে হাঁটছে আর আমি ওনার পেছন পেছন গটি গটি পায়ে হেঁটেই চলেছি। বেশ কিছুটা পথ হাঁটার পর আমি থমকে গেলাম সামনের দৃশ্যটা দেখে। আমার কাছে মনে হচ্ছে আমি রূপকথার কোনো রাজ্যে চলে আসছি। আমার চোখের সামনে বিশাল এক ফুলের বাগান, এতটাই বিশাল যে আমার চোখের সীমায় বাগানের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারছে না। আমার সবথেকে বড় উইকনেস হলো ফুল। নির্দিষ্ট কোনো ফুল না, সব ফুলই আমার পছন্দ। বলতে গেলে এক প্রকার পাগল আমি ফুলের জন্য। আর আমার চোখের সামনে এখন এত এত ফুল, বিভিন্ন রকম ফুল, কি সুবাস চারপাশে। আমি অবাক চোখে দেখে যাচ্ছি সব কিছু। আমার কাছে এসে বলে, কেমন লাগলো জায়গাটা? আমি ওনার দিকে একবার তাকিয়ে দৌড়ে ফুলগুলোর কাছে গিয়ে দাঁড়াই। হাত দিয়ে আলতোভাবে ছুঁয়ে দিচ্ছি সেগুলোকে। এতটাই হালকাভাবে হাত বোলাচ্ছি যেন একটা পাপড়িও না পড়ে যায়। উফ, আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর জায়গায় চলে এসেছি। আমি প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিয়ে আকাশের দিকে তাকালাম। তারপর মনে মনে বললাম, থ্যাংক ইউ আল্লাহ, আমাকে এত সুন্দর একটা দৃশ্য দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমি দাঁড়িয়ে ফুলগুলো দেখিয়ে যাচ্ছি। আমানও আমার পাশে এসে দাঁড়ায়। আমি ওনার দিকে তাকিয়ে বলি, থ্যাংক ইউ।
উত্তরে আমান মৃদু হাসল। তারপর আমাকে হাত দিয়ে ইশারা করে সামনের দিকে কিছু একটা দেখালেন। আমি ওনার ইশারা অনুসরণ করে সামনে তাকিয়ে দেখলাম সামনে বিশাল একটা গাছের ডালে একটা দোলনা বাঁধা। সব থেকে বড় কথা হলো দোলনাটা পুরো ফুলে সেজে আছে। আমি খুশি মনে একবার আমানের দিকে তাকিয়ে দৌড়ে গিয়ে সে দোলনাটায় বসলাম। আমার ডান পাশে এসে দাঁড়ালো। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আচ্ছা, এই এত বড় বাগানের পরিচর্যা কারা করে? ওই যে দেখুন, সামনে কয়েকটা টিনের ঘর, ওইখানে কিছু মানুষ থাকেন, আর ওনারাই এই বাগান পরিচর্যা করেন। ওনার কথায় আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখলাম আমাদের থেকে কিছুটা দূরে কয়েকটা টিনের চালার ঘর। আমান হঠাৎ বলল, প্রত্যাশা, আপনি এখানে বসুন, আমি একটু আসছি। আমি দোলনা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, আমাকে একা রেখে কোথায় যাবেন? এই জায়গাটা খুব নীরব, আমি একা থাকতে পারবো না। আমার কথায় আমান হেসে বলল, আরে, আমি বেশি দূরে কোথাও যাচ্ছি না, ওই যে সামনে টিনের ঘরটায় যাব। আপনি বসুন, আমি যাব আর আসবো। কথাটা বলে উনি সেই দিকে হাঁটা শুরু করলো। আমি দোলনায় বসে ওনার যাওয়া দেখছি। উনি একটা টিনের ঘরে ঢুকে বেশ কিছুক্ষণ বাদে হাতে কিছু একটা নিয়ে বেরিয়ে আসে। দূর থেকে বুঝতে পারলাম না কি এটা, কাছে আসার পর বুঝতে পারলাম ওনার হাতে একটা ফ্লাওয়ার গ্রাউন্ডটা দেখে আমার মুখে হাসি ফুটে উঠল। উনি সেটা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আমার মাথায় গ্রাউন্ডটা পরিয়ে দেয়, আর আমি হাসি মুখে একবার ওনার দিকে তাকিয়ে আবার সেই ফুলগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়ে বলি, কি এবার মনে হচ্ছে না এই ফুলের রাজ্যের রানী আমি? আমার মুচকি এসে বলল, ফুলের রাজ্যের রানীও একটা আস্ত ফুল। ওনার কথা শুনে আমি লজ্জা পেয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়ালাম। বিকেলের সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে, চারদিকে তার লালাভাব বিস্তৃত। সূর্যের লালাভাই বাগানের ফুলগুলোকে যেন ভয়ঙ্কর সুন্দর লাগছে। উফ, সময়টা যদি এখানেই থেমে থাকতো, যদি বছরের পর বছরের এইভাবে প্রকৃতির এই ভয়ঙ্কর সুন্দরটা দেখে যেতে পারতাম, তাহলে কিন্তু খুব একটা মন্দ হতো না। অবাক চোখে প্রকৃতির এই সৌন্দর্য দেখছিলাম আমি আর আমান। দুজনের মাঝে পূর্ণ নীরবতা বিরাজ করছে, কেউ কোনো কথা বলছি না। দোলনাটা বড় হওয়ায় দুই মাথায় দুজন বসে আছি, দুজনের দৃষ্টি সামনের বিশাল সৌন্দর্যের দিকে। আরও কিছুক্ষণ চুপ থাকার পর আমান বলল, এবার আমাদের যাওয়া উচিত, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর অন্ধকারে ছেয়ে যাবে সব কিছু। সেই সময় এই শুনশান রাস্তা দিয়ে গাড়ি চালানোটা একটু রিস্কি হয়ে যাবে, তাই আমাদের এখনই বেরিয়ে যাওয়া উচিত। চলে যাওয়ার কথা ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। এইসব কিছু ছেড়ে চলে যাব একদমই যেতে ইচ্ছে করছে না। মন চাইছে এই সৌন্দর্যের মাঝে নিজেকে বিলিয়ে দিতে। আমাকে মন খারাপ করতে দেখে আমান বলে, মন খারাপ করছেন কেন? আমরা না হয় আবার আসবো। আমি আনমনেই বলে দিলাম, বিয়ের পর কিন্তু আমি যখন চাইব তখনই নিয়ে আসবেন। কথাটা বলার পর বুঝতে পারলাম আমি কি বলে ফেলেছি। হাই খোদা, কি বলতে গিয়ে কি বলে ফেলেছি। উনি কি ভাববেন? একবার বিয়ে আটকানোর জন্য এত কিছু করলাম, এখন আবার বিয়ের পর ঘোরাঘুরি প্ল্যানও করে ফেলছি। ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি মুখ টিপে হাসছেন। ওনার হাসিতে আমি আরও লজ্জা পেয়ে গেলাম। উনি হেসেই বললেন, আচ্ছা, বিয়ের পর যখন বলবেন তখনই নিয়ে আসবো, আর মন খারাপ করতে হবে না। আমি মাথা নিচু করে আস্তে করে বললাম, আচ্ছা, তো চলুন, নয়তো এবার সত্যি সত্যি লেট হয়ে যাবে। আমি দোলনা থেকে উঠে বললাম, আচ্ছা চলুন। যাওয়ার আগে ফুলগুলোকে আরও একবার হাত বুলিয়ে দিয়ে এলাম। সন্ধ্যা 6:30। একটা কফি শপে আমি আর আমান মুখোমুখি বসে আছি। ওয়েটারকে কিছু খাবারের অর্ডার দিয়ে চুপচাপ বসে আছি দুজন। এখনও নীরবতা চেয়ে আছে দুজনের মাঝে। হঠাৎ আমান একটু নড়েচড়ে বসে আমার দিকে তাকিয়ে বলে, আমরা তো কথা বলতে এসেছিলাম, অথচ পুরো বিকেল কাটিয়ে দিলাম, কোনো কথাই বললাম না। আমি হালকা এসে বললাম, আপনি আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে গেছেন, সেখানে গিয়ে এত মুগ্ধ হয়েছি যে মাথায় আর অন্য কোনো কথাই আসেনি। আচ্ছা, আপনি কি আগে থেকেই জানতেন আমার ফুল পছন্দ? হুম, সাবা বলেছিল। না জানি এই মেয়ে আরও কত কিছু বলেছে। উনি হেসে বলেন, যতটুকু আমাকে বলা যায় ততটুকুই বলেছে। আর আপনার বিয়ে না করার কারণটাও আমি জানি। আমি অবাক চোখে ওনার দিকে তাকালে উনি বলে, সব পুরুষরা এক হয় না প্রত্যাশা, কেউ কেউ তার প্রিয়তমাকে অনেক ভালোবাসাও দিতে পারে। আমি কিছুক্ষণ চুপ থেকে বলি, আমরা কি অন্য কোনো ব্যাপারে কথা বলতে পারি? আমান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে, জি অবশ্যই।
আপনি যদি এই ব্যাপারে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করেন তাহলে আর এই ব্যাপারে কথা বলবো না। আমি হালকা হাসার চেষ্টা করে বললাম, আচ্ছা সাবা আর কি বললো আপনাকে? এই তো, আপনার কি পছন্দ অপছন্দ, আপনার ভালো লাগা খারাপ লাগা, মোট কথা সাবা আপনার সম্পর্কে যা যা জানে তা সবই আমাকে বলেছে। তাহলে আপনি তো আমার সম্পর্কে সব কিছুই জেনে গিয়েছেন, কারণ আমি সাবার কাছে সব কিছু শেয়ার করি। ও আমার সম্বন্ধে সব কিছুই জানে। আমান হেসে বলল, হুম, আপনার পিকও আমি সাবার কাছে প্রথম দেখি, আজ থেকে 2 বছর আগে। আমি অবাক হয়ে বললাম, 2 বছর আগে? আমার কোন পিক দেখেছিলেন? সেদিন সাবার বার্থডে ছিল, ও বেশ কিছু পিক পাঠিয়েছিল আমাকে। তার মধ্যেই একটা পিক আপনার আর ওর। আপনি কালো রঙের শাড়ি পরেছিলেন। প্রথম আপনাকে সেদিনই দেখেছিলাম, তাও কালোতে। জানেন তো, কালো রঙটাকে আমি বেশি একটা পছন্দ করতাম না। আমার কাছে কালো মানেই আধার, কালো মানেই নিজেকে অন্ধকারের মাঝে বিলিয়ে দেওয়া। তবে আপনাকে যেদিন কালোতে দেখি সেদিন মনে হয়েছিল যে কালোতে কাউকে এতটা প্রাণোচ্ছল কী করে লাগতে পারে। সেদিন থেকে আমারও সেই রংটার প্রতি অদ্ভুত একটা মায়া তৈরি হয়ে যায়। আর আজকে আবারও আপনাকে কালো রঙে দেখে সেই মায়াটা আরও বেড়ে গেল। আমার সাথে কথা বলে যাচ্ছে, কিন্তু সেই কথাগুলো আমার মস্তিষ্ক অবধি পৌঁছাচ্ছে না, কারণ আমার মন আর মস্তিষ্ক এখন সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে আছে আমাদের ঠিক সামনে বসে থাকা একজন মধ্যবয়স্ক কাপলের উপর, যাদেরকে দেখা মাত্র আমার সারা শরীর রাগের বন্যা বয়ে যাচ্ছে। আমি উঠে দাঁড়িয়ে পড়ি। আমাকে দাঁড়াতে দেখে আমান অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে প্রত্যাশা, কোনো সমস্যা? ওনার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আমি সোজা ওই কাপলদের টেবিলের সামনে গিয়ে দাঁড়াই। আমানও আমার পিছু পিছু আসে। আমাকে এইভাবে ওনাদের সামনে এসে দাঁড়াতে দেখে সেখানে ভদ্রমহিলাটা বলে উঠল, কি ব্যাপার, কে তুমি? আমি ওনার দিকে একবার তাকিয়ে ওনার পাশে থাকা ভদ্র লোকটির দিকে তাকাই। তারপর তার ছেলের হাসি দিয়ে জিজ্ঞেস করি, কেমন আছেন মিস্টার এনামুল হক? আমার প্রশ্নে তিনি অনেক অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনো মা? আমি তাচ্ছিলের হাসিতে বললাম, মা? কে মা? তুমি তো আমার মেয়েরই মতো। মেয়েকে তো মা বলাই যায়। ওনার প্রতিটা কথায় রাগে আমার শরীর কাঁপছে। নিজেকে শক্ত করে দাঁতে দাঁত চেপে বললাম, মেয়ের মতোই, কিন্তু মেয়ে না। তারপর আমানের দিকে তাকিয়ে বললাম, দেখেছেন আমান, উনি কি বলছেন? আমি নাকি ওনার মেয়ের মতো, কিন্তু মেয়ে না। আমার কথায় আমান কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে, কি হয়েছে প্রত্যাশা, আপনি কি ওনাকে চেনেন? আমি সামনের লোকটির দিকে তাকিয়ে শক্ত মুখে বললাম, কেন চিনব না, খুব ভালো করে চিনি এনাকে, কখনো ভুলবো না। সারা জীবন ওনার কথা আমার মনে থাকবে। ততক্ষণে লোকটি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর অস্ফুট শব্দে বলে ওঠে, প্রত্যাশা। ওনার মুখে আমার নাম শুনে আমার চোখের কোণায় পানি জমে, কিন্তু সেই পানিকে গড়িয়ে পড়তে না দিয়ে নিজেকে শক্ত করে ওনাকে প্রশ্ন করি, কি করে চিনলে আমায় মিস্টার এনামুল হক? উনি ওনার হাত বাড়িয়ে দিচ্ছিল আমার মাথায় রাখার জন্য, কিন্তু আমি কিছুটা দূরে সরে গিয়ে বলি, বাহ, এখনও তো দেখছি ভালোই অ্যাক্টিং করছেন। আপনি কি ভেবেছেন আপনার এই ভালো মানুষের মুখোশটা আমি ধরতে পারবো না? উনি কিছুটা ভেজা স্বরে বলে, কেমন আছিস মা? আমি এবার রেগে গিয়ে চিৎকার করে বলি, খবরদার, আমাকে মা ডাকবেন না। আমি আপনার মতো একটা লোকের মুখে মা ডাকটা শুনতে চাই না। আমাকে এভাবে রেগে যেতে দেখে আমার হাত ধরে বলে, কি হয়েছে আপনার প্রত্যাশা? আর উনি বাকে এত রেগে যাচ্ছেন কেন? আমি আমানের দিকে তাকিয়ে বলি, উনি সেই মানুষ আমান, যার জন্য আমি বিয়ে করতে ভয় পাই। উনি সেই মানুষ যিনি 7 বছর বয়সে আমাকে আমার ভাই আর মাকে ফেলে রেখে অন্য একটা মহিলার কাছে চলে আসে। উনি সেই মানুষ আমান, যার হাতে একটা সময় আমার মা দিনের পর দিন মার খেয়েছে। জানেন আমান, আমি তখন খুব ছোট, তবে বুঝতে পারতাম আমার মার কষ্টটা। যখন দেখতাম আমার মা রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে, তখন ধীরে ধীরে মায়ের সামনে বসে মায়ের মাথায় রক্ত, ঠোঁটের কিনারায় রক্তগুলো হাত দিয়ে মুছে দিতাম। একদিন কি হয়েছে জানেন? আমার মাকে যখন এই লোকটা জানোয়ারের মতো মারছিল, তখন আমার ভাই দৌড়ে গিয়েছিল মাকে বাঁচাতে, কিন্তু এই লোকটা তখন আমার ভাইকেও নির্মমভাবে আঘাত করে। আর সেদিনই আমার মা প্রতিবাদ করেছিল, ওনাকে আটকিয়েছিল, যার ফলে উনি মাকে গরম খুন্তির ছ্যাঁকা দেয় এবং বাসা থেকে বেরিয়ে যায়। তারপর আর উনি বাসায় ফেরেনি।
আমরা বেঁচে আছি না মরে গেছি তা একটা বারের জন্য কখনো জানতে আসেনি। সেদিন থেকে না আমার মনে খুব ভয় ঢুকে গিয়েছিল, যদি আমার সাথেও এমন হয়, যদি আমাকে আমার মার মতো কষ্ট সহ্য করতে হয়। তাই আমি বিয়ে করতে চাইনি। আমার চোখ থেকে অঝরে পানি পড়ছে। আজ যেন চোখের পানিগুলো কোনো বাধা মানবে না, তারা যেন কোনো প্রতিযোগিতায় নেমেছে কে কত বেশি বয়ে চলতে পারে। নিজেকে কোনোভাবে শান্ত করতে পারছিলাম না, ফুপিয়ে কেঁদেই চলছি। আমার কান্না দেখে আমান আমাকে আলতো হাতে জড়িয়ে ধরে বলে, শান্ত হন প্রত্যাশা, আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। আপনাদের ভালোর কথা ভেবেই আল্লাহ ওনাকে আপনাদের জীবন থেকে সরিয়ে দিয়েছিল। আমি জানি আমি আপনার কষ্টটা বুঝবো না, কিন্তু আপনার কষ্টের অংশীদার হতে তো পারবো। কান্না বন্ধ করুন প্লিজ, আর একবার আপনার মার কথা ভাবুন তো, যে কিনা এত কিছু সহ্য করে নিয়েও কখনো হতাশ হননি। উনি আপনাকে আর আপনার ভাইকে হাড়ভাঙা পরিশ্রম দিয়ে মানুষের মতো মানুষ তৈরি করেছে। কেন জানেন? যাতে করে এই মানুষটার সামনে দাঁড়ালে আপনারা কখনো দুর্বল হয়ে না পড়ুন, বরং রুখে দাঁড়াতে পারেন। আপনার কাছে কি ন্যায় সেটা নিয়ে আফসোস করবেন না, বরং আপনার কাছে যা আছে তা নিয়ে গর্ব করুন, নিজেকে শক্ত করুন। আমানের কথায় বুঝতে পারলাম কাঁদলে কিছুই হবে না, বরং নিজের কষ্টটাই বাড়বে। তার চেয়ে সব কিছুকে পেছনে ফেলে আমাকে এগিয়ে যেতে হবে, ভুলে যেতে হবে এই মানুষটাকে যেমনটা করেছিল আমার মা। কিন্তু আদৌ কি মা ওনাকে ভুলে গিয়েছে? এখন তো দেখি ওনার ছবিটা লুকিয়ে লুকিয়ে দেখে আর কাঁদে। ভালোবাসা বুঝি এমনই হয়? হায়, কেউ ভালোবাসা পায় না তো কেউ ভালোবাসার মূল্য বোঝে না। কথাগুলো ভেবে নিজেকে শক্ত করলাম। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছিয়ে সামনে থাকা আমার জন্মদাতাকে বললাম, ভালো থাকবেন মিস্টার ইনামুল হক। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে যায় সেখান থেকে। চুপচাপ আমানের গাড়িতে বসে আছি, দৃষ্টি জানালার বাইরে। আমাকে চুপ থাকতে দেখে আমান বলল, প্রত্যাশা, আমার মনে হয় এখন আপনার নিজেকে স্বাভাবিক করা উচিত। আর আজকের এই কথাগুলো আপনার আম্মুকে বলবেন না, না হলে উনিও কষ্ট পাবেন। আমি জানালার বাইরে দৃষ্টি রেখে বললাম, জানেন আমান, আমার আম্মু এখনও ওই লোকটাকে ভালোবাসে। আমি এখনও আম্মুকে ওই লোকটার ছবি হাতে কাঁদতে দেখি। আমান ছোট একটা নিঃশ্বাস ছেড়ে বলে, ভালোবাসা কখনো কমে না প্রত্যাশা। ভালোবাসার মানুষটা যতই কষ্ট দিক না কেন, তবু তাকে ভালোবাসতেই মন চায়। যেটা আপনার আম্মুর ক্ষেত্রেও, উনি আপনার বাবাকে সত্যিকারেই ভালোবাসতেন। তাই তো এত অত্যাচারের পরও এখন ওনাকে ভালোবাসেন। আমানের কথায় আমি রেগে গিয়ে বললাম, ওই লোকটা আমার বাবা না। আমার বাবা যদি কাউকে বলতে হয় সেটা হলো আমার ভাই। আমার জীবনে আমার মা আর আমার ভাইই আমার সব, আর কারো কোনো জায়গা নেই। বিশেষ করে ওই লোকটার তো নাই। ঠিক আছে, তবে আপনিও আর রেগে থাকবেন না, নিজেকে শান্ত করুন। আমি শান্ত গলায় উত্তর দিলাম, না, আমি রেগে নেই, ঠিক আছি আমি। 8টার দিকে বাড়ি পৌঁছায়। আমান আমাকে নামিয়ে দিয়েই ওনার গন্তব্যের উদ্দেশ্যে চলে যান। আজকে বিকেলটা যতটা ভালো কাটে, সন্ধ্যাটা তার থেকেও বেশি খারাপ কাটে। কি দরকার ছিল আল্লাহ আবার এই লোকটার মুখোমুখি করানোর? পুরনো আঘাতে আজ বারবার আবার রক্তক্ষরণ হয়েছে। কিন্তু এইসব কিছু আম্মুকে বুঝতে দিলে চলবে না। কিন্তু আম্মু তো আমার মুখ দেখেই সব কিছু বুঝে ফেলে। আল্লাহ দেখো, আজ যেন কিছু টের না পায়। ভয়ে ভয়ে বাসার কলিং বেল চাপি। কলিং বেল চাপতেই সাবা এসে দরজা খুলে। ওকে দেখে মৃদু হেসে আমি রুমে চলে আসি। আমার পেছন পেছন সাবাও আমার রুমে আসে। খুশিতে গদগদ হয়ে সাবা আমাকে প্রশ্ন করে, জানো কেমন কাটলো আজকের দিনটা? কোথায় কোথায় ঘুরলি? আর কি কি কথা হলো? আমি আলমারি খুলে কাপড় নিচ্ছিলাম। সাবার প্রশ্নে ওর দিকে এক পলক তাকিয়ে বলি, ভালোই কেটেছে। আর তুই তো আমানকে আমার সম্পর্কে সবই বলে দিয়েছিস, আর নতুন করে কি জানার থাকতে পারে বল? আমার কথায় সাবা ভ্রু কুঁচকায়। হয়তো আমার কথাটা ওর বেশ একটা পছন্দ হয়নি। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে বলে, কি হয়েছে বলতো? একটা প্লাজো আর টি শার্ট হাতে নিয়ে সাবার সামনে দিয়ে দাঁড়িয়ে বলি, কি হবে? কিছুই হয়নি। সাবা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। ও আমাকে কিছু বলতে যাবে, তার আগেই আমি ওয়াশরুমে ঢুকে পড়ি। জানি ওর সামনে দাঁড়িয়ে থাকলে ও ঠিক গুতিয়ে গুতিয়ে আমার পেট থেকে কথা বের করে নেবে। কিন্তু আমিও কি কিছু বলতে চাই না, নয়তো ওরও মন খারাপ হয়ে যাবে। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি সাবা বেডের এক কোনায় আসন পেতে বসে গালে হাত দিয়ে কি যেন ভাবছে। ওকে এইভাবে দেখে আমি ওর মাথায় চাটি মেরে জিজ্ঞেস করি, কি রে,
কি ভাবছিস? পেতনিটা আমার কথার কোনো উত্তর না দিয়ে আগের মতোই বসে আছে। আমি এবার ওকে খুশি করার জন্য বললাম, জানিস সাবু, আমার আজকে আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে গেছে, কি বলবো। উফ, মারাত্মক রকমের সুন্দর রে। একবার সেখানে গেলে আর আসতে মন চাইবে না। আমারও না খুব মন খারাপ হয়ে গিয়েছিল আসার সময়। সাবা আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালো, তারপর মুখে শয়তানি হাসি দিয়ে বলল, আর রোমান্স সেটা কেমন করলি? আমি চোখ ছোট ছোট করে বললাম, আমি এত লুচু টাইপ মেয়ে না যে বিয়ের আগেই তোর মতো রোমান্সের চিন্তা করব। ছি, তোর চিন্তা ভাবনা কি খারাপ? ভাবা যায় আমার মতো এমন কিউট ভদ্র একটা মেয়ে কি না তোর মতো লুচু একটা ফ্রেন্ড জগিয়েছে? আর কি দুনিয়ায় কেউ ছিল না বলতো? এটা ঠিক, আমি আর কোনো মেয়েকে আমার বেস্টি বানাতে পারলাম না। তোকেই কেন বানালাম? উফ, এখন আফসোস হচ্ছে। কথাগুলো বলে আমি মুখ টেপে হাসি। আর সাবা বালিশের পাশের কোষণটা নিয়ে আমাকে উড়াধরা মার শুরু করলো। আমিও বসে থাকবো নাকি? অন্য একটা কোষণ নিয়ে আমিও শুরু করলাম। শুরু হয়ে গেল আমাদের পিলো ফাইট। ধুমসে মারামারি চলছে। আমাদের যুদ্ধের মাঝেই আম্মু রুমে এসে ঢুকলো। আম্মুকে দেখা মাত্র আমরা দুজন ভদ্র মেয়ের মতো বসে পড়ি। একেবারে ভেজা বিড়াল। মনে হয় আমাদের থেকে ইনোসেন্ট এই পৃথিবীতে আর কেউ নেই। আমাদের এইভাবে চুপসে যেতে দেখে আম্মু মুখ টিপে হাসলেন। আমি আর চোখে আম্মুর সেই নুরানি হাসিটা একবার দেখে নিলাম। আম্মু আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, কী রে প্রত্যাশা, আমাদের সাথে যে বাইরে গিয়েছিলি কথা বলতে, তা আবার উল্টাপাল্টা কিছু বলিসনি তো? তোর তো আবার মুখ পাতলা, কি বলতে কি বলে ফেলিস। আমি অভিমানী সুরে আম্মুকে বললাম, মোটেও না আম্মু। হ্যাঁ, আমি একটু বেশি বলি। তার মানে এই না যে আমি মানুষ বুঝে কথা বলতে জানি না। আমি ওনার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেছি। হুম, শুনে খুশি হলাম। আর শোন, তোর বিয়ের তো আর বেশি দিন নেই। ভাবছি কাল থেকে বিয়ের শপিং শুরু করব। তুই কি বলিস? আমি লজ্জামাখা কণ্ঠে বললাম, ঠিক আছে। আমাকে এইভাবে লজ্জা পেতে দেখে আম্মু আমার থুতনিটা হাত দিয়ে একটু নাড়িয়ে দিয়ে বলে, আমার মেয়ে তা দেখি লজ্জাও পাচ্ছে। আম্মুর কথায় আমি হেসে ফেলি। আম্মু হেসে বলে, দোয়া করি সারা জীবন যেন তোর মুখে এই হাসিটা বজায় থাকে। পাশ থেকে সাবা বলে ওঠে, আমিন। দেখতে দেখতে অনেক দিনগুলো কেটে যায়। কাল আমার বিয়ে, আর আজ গায়ে হলুদ। চারপাশে বিয়ের তোড়জোড় চলছে। বাসার প্রতিটা কোনায় কোনায় মানুষ গিজ করছে। আম্মু পুরো বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। মাঝে মাঝে এসে আমাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। আবার দৌড়ে রান্নাঘরে গিয়ে রান্না দেখছে। তার মাঝেই ডেকোরেশনের লোকদের ডেকে বলছে, এটা এখানে রেখো, ওইটা ওখানে রাখো। 1 মিনিটের জন্যও বসে রেস্ট নিচ্ছে না। এত দৌড়ঝাঁপেও বিন্দুমাত্র কষ্টের ছাপ নেই মুখে। বিন্দাস হাসি মুখে আবার মেহমানদের আপ্যায়ন করছে। হুম, এটাই মায়ের গুণাবলী। সকাল থেকে ভাইয়াকেও একবারের জন্য চোখে পড়েনি। তার একমাত্র বোনের বিয়ে বলে কথা, একটুও খুঁত থাকলে চলবে না। নিশ্চয় নিজে দাঁড়িয়ে থেকে সব কাজ করাচ্ছে। আর আমার বেষ্টু সাবো, তার যে আজ কি হয়েছে কে জানে। রুমের বাইরে একটু উকি ঝুঁকি মারছে তো আবার এসে রুমে পায়চারি করছে। পায়চারি থামিয়ে আবার আমাকে বলছে, দোস্ত তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, তোকে কিন্তু আমি সাজিয়ে দেব। কথাটা বলে মুখটা বোকার মতো করে বলে, আচ্ছা দোস্ত, আমি কি দেখতে খুব বাজে? আবার নিজে নিজে বলছে, বাজে হলে বা কি, আমাকে কারো দেখার প্রয়োজন নেই। সবাই তো আজ খুব বিজি, আমাকে দেখার মতো টাইম কারণে। কথাগুলো বলে আবার পায়চারি করছে। এই পেতনির কথার আগামাথা কিছুই আমার ছোট্ট মাথায় ঢুকছে না। তবে এইটুকু বুঝতে পেরেছি, নিশ্চয়ই ভাইয়ের সাথে আবার লেগেছে। আমি গালে হাত দিয়ে বসে বাড়ির মানুষগুলোর কাজকর্ম দেখছিলাম। তখনই সাবা চোখ লাল করে বলল, এই মেয়ে, তোকে আর কতবার বলবো ফ্রেশ হয়ে আয়, কথা কি কানে যায় না? নাকি তোর তো আর তোর ভাইয়ের মতো সমস্যা আছে? তোর ভাইয়া চোখে দেখে না, তুইও কানে শুনিস না। আমি এবার রাগী গলায় বললাম, এই, তুই আমাকে ঠিকভাবে বলতো কি হয়েছে? তখন থেকে দেখছি তুই এরকম উল্টাপাল্টা বকে যাচ্ছিস। আসল কাহিনীটা কি? আমার প্রশ্নে সাবা আমার পাশে বসে তারপর কাঁদো কাঁদো গলায় বলে, আচ্ছা প্রত্যু, আমাকে এই হলুদ শাড়িতে খুব বাজে লাগছে। আমি ওর দিকে ভ্রুকুচকে তাকিয়ে বললাম, কই না তো, তোকে তো পুরো হলুদ পরীর মতো লাগছে। সাবা ছোট উল্টিয়ে বলে, তাহলে তোর ভাইয়া আমার দিকে ভালোভাবে তাকাচ্ছে না কেন? বিকেল থেকে কারণে অকারণে এটা সেটা বাহানা দিয়ে ওনার সামনে গিয়ে দাঁড়াচ্ছি। ওনার সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু উনি বরাবর আমাকে ইগনোর করেই যাচ্ছে। ও আচ্ছা, এটাই আসল কাহিনী।
সাবার কাঁদো কাঁদো মুখটা দেখে আমার খুব হাসি পাচ্ছে। কোনো রকমে হাসি আটকে ওকে সান্ত্বনা দিয়ে বললাম, আরে পাগলি, এইটুকু ব্যাপারে তুই এত হাইপার কেন হচ্ছিস বলতো? আসলে ভাইয়া তো খুব বিজি, তাই হয়তোবা তোর দিকে মনোযোগ দিতে পারছি না। তাই বলে আমার সাথে সারাদিন একটাও কথা বলবে না? আহারে, আমার জানোটার কি কষ্ট। থাক জানো, কান্না করে না। কথাটা বলে ওর মাথাটা আমার কাঁধে চেপে ধরলাম। সাবা ঠাস করে মাথাটা উঠিয়ে বলে, এই, একদম মজা নিবি না বুঝলি? আর একটা কথা না বলে জলদি ফ্রেশ হয়ে আয়, তোকে সাজাতে হবে। আমি মুখ ভেঙচিয়ে বললাম, যাচ্ছি। ফ্রেশ হয়ে এসে আমি সাজতে বসে পড়লাম। প্রায় 1 ঘন্টা পর আমার সাজ কমপ্লিট হলো। আয়নায় নিজেকে দেখে চমকে উঠি। হলুদ কালারের একটা ভারী লেহেঙ্গা পরেছি, সাথে হলুদ কালারের সব ফুলের অর্গামেন্টস। নিজেকে নিজেই চিনতে পারছি না। সাবো আমার দু কাঁধে হাত রেখে বলে, কিরে, কেমন সাজালাম? দেখ তোকে কি কিউট লাগছে। আমি মুচকি এসে বললাম, আমি তো বরাবরই কিউট। সাবু ভ্রুকুচকে বলে, জি না, আমি এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি বলেই তোকে কিউট লাগছে, নয়তো পার্লারে সাজলে নিঘাত পেতনির মতোই লাগতো। সাবুর কথা শুনে আমি ওর দিকে ভ্রুকুচকে তাকাই। আমার তাকানোর স্টাইল দেখে সাবা বলে, কি এভাবে কি দেখছিস? আমি তাচ্ছিলের স্বরে বলি, না, আমার বান্ধবী যে এত বড় মেকআপ আর্টিস্ট তা আগে আমার জানা ছিল না। ভাগ্যিস তুই এত ভালো মেকআপ করতে জানিস, নয়তো আমাকে তো পার্লার থেকে পেতনির মতো সেজে আসতে হতো। কি দুঃখের ব্যাপার বলতো, আমার তো আমার পেতনির মতো চেহারাটা দেখে নির্ঘাত অজ্ঞান হয়ে যেত। আল্লাহ বাঁচিয়েছে বল, নয়তো আজ আমার বিয়েটাই হতো না। আমার কথা শুনে সাবা আমার দিকে সরু চোখে তাকিয়ে বলে, আমি বেশ বুঝতে পারছি যে তুই আমার মজা নিচ্ছিস। আমি সাবার দিকে তাকিয়ে মুখে একটা সিরিয়াস ভাব এনে বললাম, এইসব কি বলছিস বলতো? আমি তো তোকে নিয়ে গর্ব করছি। এই যে তুই এত ভালো মেকআপ করতে পারিস, দেখবি একদিন তুই তোর এই মেকআপের জন্য নোবেল পুরস্কার পাবি। আমার কথা শুনে সাবা মুখ শক্ত করে বলে, মেকআপের জন্য কেউ আজ অব্দি নোবেল পায়নি। আমি ভাবার অ্যাক্টিং করে বললাম, কেউ পায়নি তো কি হয়েছে, তুই পাবি। সর্বপ্রথম মেকআপ আর্টিস্ট হিসেবে নোবেল বিজয়ী হবে আমার একমাত্র বেস্টি সাবা চৌধুরী। ইয়ে, হাততালি। কথাটা বলে 2 হাত তালি দিতে আম্মু হুড়মুড়িয়ে রুমে আসে। আমাকে দেখে বলে, তাড়াতাড়ি স্টেজে চল, মেহমানরা সবাই অপেক্ষা করছে। তারপর সাবার দিকে তাকিয়ে বলে, সাবো, ওকে একটু তাড়াতাড়ি নিয়ে আয় তোমা। সাবা মাথা হেলিয়ে বলল, ঠিক আছে মামুনি, নিয়ে আসছি। সাবার কথা শেষ হতেই আম্মু আবার তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যায়। আম্মুর ব্যবহারে আমি খুব অবাক হই। আমি সামনে একটা জামা পরলেও আম্মু আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আর আজ এত সাজলাম, তাও একবার ভালো করে তাকালো না। আম্মুর চোখ মুখটাও যেন কেমন লাগছিল। আম্মু কি কান্না করেছে? তাই হয়তোবা আমার চোখে চোখ রেখে কথা বলেনি। যদি আমি ধরে ফেলি। হাজার চিন্তা মনে এসে ভিড়ছে। আমাকে গভীরভাবে কিছু ভাবতে দেখে সাবা আমাকে হালকা ধাক্কা দিয়ে বলে, কিরে প্রত্যু, তুই কি ভাবছিস? চল স্টেজে যাই। চল। রাত 2টা 30। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিলাম। উফ, এ বিয়ে মানেই হলো একটা ঝামেলা। খুব বিরক্ত লাগছে। হলুদ দিয়ে পুরো গোসল করিয়ে দিয়েছে। অসহ্য, ভীষণ রাগ লাগছে আমার। বিশেষ করে ওই পেতনি সাবাটার ওপর কি অবস্থা করেছে আমার হলুদ দিয়ে। 1 ঘন্টা ধরে ঘষে মেজে বোধ হয় এই দাগ উঠেছে। সারা রাত এত হইচই করে এখন খুব টায়ার্ড। রাজ্যের ঘুম এসে চোখে ভিড় করেছে। চোখের পাতাটা বুজে আসতেই মোবাইলটা বেজে উঠল। উফ, এখন আবার কে কল দিয়েছে? মানুষের কি সামান্য কমন সেন্স নাই? এত রাতে কল দিয়ে কেন আমার ঘুমের 12টা বাজাচ্ছে? কিসের এত শত্রুতা সবার আমার সাথে, কে জানে। একরাশ বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিয়ে দেখি কিউট বর কল দিচ্ছে। আমানের নাম্বারটা ওই পেতনি সাবুটায় এই নাম দিয়ে সেভ করেছি, কিন্তু উনি কেন এখন কল দিচ্ছে? উফ, আমার ঘুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও আপনার মতোই আছি। কি করছেন? এই তো ফ্রেশ হয়ে এসে শুলাম। ও, আপনাদের এখানে অনুষ্ঠান শেষ? এখন সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছে। আপনাদের ওখানে হলুদ চলছে? এখানে এখন পিচ্চিরা সবাই মিলে নাচানাচি করছে। আমি আমার রুমে চলে এসেছি। ভাবছি এখন ফ্রেশ হয়ে রেস্ট নিব। ও, আপনাকে হলুদ লেহেঙ্গায় কিন্তু খুব ভালো মানিয়েছে। আমি অবাক হয়ে বলি, আপনি আমায় দেখলেন কিভাবে? সাবা পিক পাঠিয়েছিল। উফ, এই মেয়েটা না
আমাকে বলেওনি কখন পেক পাঠিয়ে দিয়েছে। আমার কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার গায়ে হলুদ দেখে আমারও খুব ইচ্ছে করছিল আপনাকে একটু হলুদ ছুঁয়ে দিতে। আমি চুপ হয়ে রইলাম। উনি একটু গলা ঝেড়ে বললেন, আচ্ছা তো ঘুমিয়ে পড়ুন, কালও তো ঘুমে ডিস্টার্ব হবে, তাই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াই ভালো। কাল ঘুমে ডিস্টার্ব হবে কিন্তু কেন? মনে মনে নিজেকে প্রশ্নটা করলাম। তারপর ওনাকে বললাম, আচ্ছা আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ হাফিজ। ফোনটা কান থেকে নামিয়ে বালিশের পাশে রেখেই আমি ঘুমের রাজ্যে তলিয়ে যাই। ছাদের এক কোণে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে সাবা। তার পাশেই পকেটে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে ইরফান। বেশ কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থেকে ইরফান বলে ওঠে, এই মেয়ে আর কতক্ষণ এভাবে মুখ ফুলে দাঁড়িয়ে থাকবে? অবশ্য তুমি এভাবে মুখ ফোলালে না তোমাকে একদম রসগোল্লার মতো লাগে, ইচ্ছে করে একেবারে কামড়ে খেয়ে ফেলি। কথাটা বলে ইরফান সাবাকে চোখ মারে। সাবা ইরফানের কথা হজম করতে না পেরে ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। সাবার তাকানোতে ইরফান বলে, কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? মানছি আমি একটু বেশি হ্যান্ডসাম, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? আমারও তো লজ্জা শরম আছে নাকি? ইরফানের এমন আগাগোড়াহীন কথায় সাবা গোল গোল চোখ করে ওর দিকে তাকায়। পরক্ষণেই নিজেকে শক্ত করে বলে, আমি আপনার সাথে কোনো কথাই বলবো না। আমি তো আপনার কেউ না। সারাদিন তো আমার সাথে একবারও কথা বলার সময় পান না। আমি চেঁচিয়ে কথা বলতে গেলেও আপনি আমাকে ইগনোর করেছেন, তাই আমি আর আপনার সাথে কথা বলবো না। হুঁ। সাবার এই বাচ্চা বাচ্চা কথাগুলো শুনে ইরফান সাবার সামনে দাঁড়িয়ে ওর দুপাশে রেলিংয়ের উপর হাত রেখে সাবার খুব কাছে এসে বলে, জানো আজ কেন তোমাকে এত ইগনোর করছিলাম? কারণ তোমাকে যখন এই হলুদ শাড়িতে দেখি তখনই আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। ইচ্ছে করছিল সবকিছু ফেলে রেখে তোমার কাছে যেতে, কিন্তু তা করলে তো হবে না। বোনের বিয়ে বলে কথা, আমাকে তো সবকিছু দেখতে হবে। তাই ইচ্ছে করে তোমাকে ইগনোর করছিলাম, যাতে করে তুমি আমার উপর রাগ করে আমার সামনে না আসো, আর আমি আমার সম্পূর্ণ মনোযোগ এই কাজে দিতে পারি। কিন্তু এখন যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না ডিয়ার। কথাটা বলে সাবা কিছু বুঝে ওঠার আগেই সাবার ঠোঁটে ইরফান ঠোঁট ডুবালো। সকাল 7:30। ঘুমের মধ্যে মনে হচ্ছে আমি কোনো মাসের বাজারে চলে আসি। উফ, এত চিৎকার চেঁচামেচি করছে কেন সবাই? সবাই কি দেখছি না আমি ঘুমাচ্ছি? পাশ থেকে কুশনটা কানে চেপে ধরতে কে যেন সেটা ছো মেরে নিয়ে নেয়। রাগে বোম হয়ে সেই মানুষটার দিকে তাকাতে দেখি সাবু এক হাতে কোমরে অন্য হাতে কুশনটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে তাকাতে দেখেও বলে ওঠে, আর কত ঘুমাবি, এবার তো ওঠ, ফ্রেশ হয়ে পার্লারে যেতে হবে তো নাকি? আমি ঘুমো ঘুমো কণ্ঠে বললাম, তুই থাকতে পার্লারে যাব কেন? সাবা কুশনটা আমার পাশে রাখতে রাখতে বলে, বিয়ের সাজ খুব গর্জিয়াস হয়, আমি তো আর এত ভালো সাজাতে পারবো না। সাবার কথা শুনে আমি উঠে বসি, তারপর ঠোঁট উল্টে বলি, নো বেবি, তুমি আমাকে সাজিয়ে দিবে, আমি কোনো পার্লারে যাচ্ছি না ব্যাস। কিন্তু প্রত্যু, কোনো কিন্তু না, আমি যা বলছি তাই হবে। আচ্ছা বাবা ঠিক আছে, এখন তো আগে ফ্রেশ হতে যা। যাচ্ছি। বিকেল 4:30। মা ভাইয়াকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে এলাম। বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। জানি না মার ভাইয়াকে ছেড়ে কিভাবে থাকবো। এই মানুষ দুটোই যে আমার পুরো পৃথিবী। ওদেরকে ছেড়ে আসতে যে বুকটা ফেটে যাচ্ছিল। মাকে এত করে ডাকলাম আসার সময়, কিন্তু উনি একবারও আমার সামনে এলেন না। না জানি আড়াল থেকে চোখের পানি ফেলেছেন। আমি না ওনার চোখের পানি দেখে ফেলি সেই ভয়ে আমার সামনে আসেনি। আর ভাইয়া, সে তো আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছে, তোর মতো একটা বোন পেয়েছি বলেই ভাই হিসেবে আমি সার্থক। ওই বাড়িতে গিয়ে তুই আরেকটা মা পাবি আর বাবা পাবি, দেখবি তোর আর কোনো কষ্ট হবে না। বেশ বুঝতে পারছিলাম কথাগুলো বলার সময় ভাইয়ার গলা আটকে যাচ্ছিল, কিন্তু আমাকে বুঝতে দেয়নি। আর আমার ওই পাগলিটা আছে না সাবা, সে তো আমার কবুল বলা থেকে কান্না। মনে হচ্ছিল আমার বিয়ে হচ্ছে না, আমাকে ফাঁসিতে চড়ানো হচ্ছে। আসার সময় ওকে জড়িয়ে ধরে বলে এসেছিলাম, আমার ভাই আর মায়ের খেয়াল রাখিস। নতুন বউকে পেয়ে এবাড়ির মানুষগুলো যেন তাদের খুশি ধরে রাখতে পারছে না। বাড়ির পিচ্চিগুলো বেশ মনোযোগ দিয়ে আমায় দেখছে, যেন আমি কোনো এলিয়েন। বেশ কিছুক্ষণ ওনাদের সাথে সময় কাটানোর পর মা আমাদের রাতের খাবারের জন্য ডাকলেন। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষে আমাকে আমানের রুমে রেখে আসা হলো। পুরো রুম ফুলেতে ভরপুর, যেদিকে তাকায় সেদিকেই ফুল। অন্যরকম একটা পরিবেশ। বাইরে হঠাৎই বৃষ্টি শুরু হয়েছে।
সাথে ঝড়ো বাতাসও বইছে। বাইরের ঝড়ের সাথে তাল মিলিয়ে আমার মনের ঝড় বয়ে যাচ্ছে। এক অজানা অনুভূতি আমাকে ধীরে ধীরে গ্রাস করছে। কিছুক্ষণ বাদে দরজা ঠেলে আমান ভেতরে আসে। ওনাকে দেখে আমি সালাম করতে গেলেই উনি আমাকে বাহুতে ধরে বলে, পা ধরতে হবে না, মুখে সালাম দিলে হবে। আমি ওনার কথা মতো মুখে সালাম দিলাম। তারপর উনি আমাকে অজু করে আসতে বলেন। আমিও তাই করি। 2 রাকাত নফল নামাজ শেষে আমি বারান্দায় গিয়ে দাঁড়াই। ঝড়ো বাতাসটা বন্ধ হয়েছে, তবে বৃষ্টি এখনও পড়ছে। হঠাৎ পেটের ওপর ঠান্ডা কিছুর স্পর্শে কেঁপে উঠি। আমান আমাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, এখনও তো কিছুই করিনি, তার মধ্যে এত কাঁপাকাঁপি। ওনার শীতল কণ্ঠে আমি লজ্জা পেয়ে যাই। উনি আমার কানের পিঠে চুমু দিয়ে বলে, আজ থেকে আমি প্রতিটা বৃষ্টি ভেজা রাতে এইভাবেই তোমাকে কাছে চাই। তারপর উনি আমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে আমার ঘাড়ে আলতো করে চুমু দিয়ে বলে, কি হবে তো আমার প্রতিটা বৃষ্টি ভেজা রাতের সঙ্গী? আমি লজ্জামাখা কণ্ঠে বলি, হুম। সমাপ্ত।